Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা আজকের ক্লাসে শুরু করছি আরেকটি নতুন টপিক। 9-10 এর সিলেবাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এবং শুধু সিলেবাসের নয়, গোটা ইংলিশ লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ পিস বলতে পারি আমরা। পার্সি বার্সি শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। চলো শুরু করা যাক এই পোয়েমের ইন টোটাল ডিসকাশন। আমরা এই পোয়েমের টোটাল ডিসকাশন দেখার আগে এর সম্বন্ধে, এর ব্যাকগ্রাউন্ডের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব এবং তারপর আমরা এটা লাইন বাই লাইন টেক্সট অ্যানালাইসিস, ক্রিটিক্যাল অ্যানালাইসিসে আসব। এবং আমি যে ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আপকামিং মাদ্রাসা বা এসএলএসটি এক্সামের ক্ষেত্রে ইনফরমেশনগুলো ভীষণ জরুরি। যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এরকম জায়গাগুলোই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তো বেসিক্যালি এই কবিতাটার নামই হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। লিখেছেন কে? লিখেছেন পিবি শেলি বা পার্সি বিসি শেলি। তো আমরা সবাই জানি যে পিবি শেলি অর্থাৎ পার্সি বিসি শেলি তিনি নিজে একজন রোম্যান্টিক এজের মানুষ ছিলেন, অর্থাৎ হি বিলং টু দি রোম্যান্টিক এজ। রোম্যান্টিসিজম বা রোম্যান্টিক লিটারেচারের একজন স্টলওয়ার্ড ছিলেন শেলি। এবং তার লেখার মধ্যে কিন্তু বেসিক্যালি আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে রিফর্ম, রেভলিউশনারি একটা অ্যাটিটিউড, বিকজ হি অলওয়েজ ওয়ান্টেড to bring some revolutionary change in all over the society. সোসাইটির একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে তিনি সবসময় চাইতেন। এই কবিতাটার নাম হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। সো হোয়াট ইজ ওড? ওড আমরা জানি যে কোনো কবিতাকেই ওড বলা হয়, যেখানে কাউকে কোনো একটা জিনিসকে পার্টিকুলারলি সাবজেক্ট হিসাবে ফোকাস করে এবং তাকে অ্যাড্রেস করে লেখা হয় যে পিসটা। তবে আমরা জানি যে ওড সাধারণত দু ধরনের হতো, একটা হোরেশিয়ান ওড আর পিন্ডারিক ওড। এই পার্টিকুলার পোয়েম অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড সম্বন্ধে কিন্তু ক্রিটিক হ্যারল্ড ব্লুম বলেছেন যে এই ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে আমরা দুটো রকম ওডের ফিচারই কিন্তু পাই। অর্থাৎ আমরা এখানে পিন্ডারিক ওডের ফিচারও পাচ্ছি, আবার অন দি আদার হ্যান্ড হোরেশিয়ান ওডেরও ফিচার কিন্তু পাচ্ছি। এটা একটা মিক্সচার অফ পিন্ডারিক ওডস, মানে the poem itself reflects two types of ode tradition. First one Pindaric and the second one is Horatian. আমরা দুটোরই পার্সপেক্টিভ বা দুটোরই ফিচার্স এতে পাচ্ছি। চলো দেখে নি পরের ইম্পর্টেন্ট জায়গাটা। সো ইট ইজ অ্যান ওড রিটেন বাই পিবি শেলি। আমরা একটু লিখে লিখে দেখি যে এই ওডটা লিখেছিলেন পিবি শেলি, আমরা জানি সবাই। অ্যান্ড দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন, কম্পোজড ইন, পোয়েমটা কম্পোজ হয়েছিল কিন্তু 1819 কোথায় পাবলিশ হয়েছিল? ইন ক্যাসাইনউড নিয়ার ফ্লোরেন্স, সেখানে এটা কম্পোজ হয় এবং পরবর্তীতে এটা পাবলিশ হয়। এই পোয়েমটা পাবলিশ হয় এটা লেখার ঠিক 1 বছর পরেই। এটা পাবলিশ হয় 1820-তে, 1820-তে, এবং এটা পাবলিশ করেন চার্লস অরিয়ার নামে এক ভদ্রলোক। চার্লস অলিয়ার, OLLIER, চার্লস অলিয়ার নামে এক ভদ্রলোক। এবং এটা কোথায় পাবলিশ হয়? লন্ডনে পাবলিশ হয়। এবং যে কালেকশনটায় পাবলিশ হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড। প্রমিথিউস আনবাউন্ড এই পাবলিকেশনে পরবর্তীতে এই কবিতাটা পাবলিশ হয়। তাহলে হয় লন্ডনে এবং পরবর্তীতে পাবলিশ হয় এটা প্রমিথিউস আনবাউন্ড এই কালেকশনের মধ্যে। সো আমি প্রথমেই তোমাদের বললাম যে শেলি কি চেয়েছিলেন? শেলি চেয়েছিলেন তার
যে রিফর্ম, রেভলিউশন, সেগুলোর যে মেসেজ, হি ওয়ান্টেড টু স্প্রেড দোজ মেসেজেস থ্রু দিস পোয়েম, and the wind becomes the trope, the medium, the version for spreading the word of change. পরিবর্তনের শব্দ বা পরিবর্তনের বাণী বলতে পারি, তিনি যেটা সোসাইটিতে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, তিনি এই কবিতায় ওয়েস্ট উইন্ডকে তার মিডিয়াম হিসেবে ব্যবহার করছেন। আবার অনেক ক্রিটিক বলে থাকেন যে এই পার্টিকুলার পোয়েমটা ইটস রেসপন্স টু দ্য লস অফ হিজ সান উইলিয়াম। তার সন্তান উইলিয়াম শেলিকে হারানোর পর তার পরবর্তীতে তিনি এই কবিতা লেখেন, যে সন্তান ছিল তার এবং তার ওয়াইফ মারি শেলির, যিনি ফ্র্যাঙ্কেস্টাইন লিখেছিলেন আমরা জানি। এবং আবার অনেক ক্রিটিক বলছেন যে এই কবিতাটা লেখার পিছনে 1819 অগস্টের যে পিটারলু ম্যাসাকার হয়েছিল, সেই পিটারলু ম্যাসাকারও কিন্তু একটা বড় এফেক্ট রাখছে। তাহলে আমরা এখান থেকে 3টে পয়েন্ট পেলাম। আমরা যদি খুব শর্টে দেখতে চাই যে কি কি রিজনের ওপর বেস করে হয়েছিল, তাহলে একটা আমরা পেলাম যে রিফর্ম অ্যান্ড রেভলিউশন, সেটা অবশ্যই শেলির মধ্যে সবসময় তার সমস্ত রাইটিংয়েই আমরা পাই। 2 নম্বর আমরা পেলাম লস অফ হিজ সান, তার নিজস্ব সন্তানকে হারানো, সেটার একটা রেসপন্স। এবং লাস্টে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পিটারলু ম্যাসাকার। বলা যায় না এই সমস্ত পোর্শন থেকেও কোনো এমসিকিউ আসলেও আসতে পারে। সো এই 3টে ইনফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার একদম চট করেই আমরা চলে আসবো কবিতার স্ট্রাকচারটার দিকে। এই কবিতাটার স্ট্রাকচারটা কি? কবিতাটার মধ্যে আমরা বেসিক পাচ্ছি দ্য পোয়েম কনসিস্টস অফ 5 সেকশনস। 5টা সেকশন রয়েছে কবিতায়। 5 সেকশনস বা সেটাকেই আবার বলা হচ্ছে 5 ক্যান্টোস। কবিতাটা 5টা সেকশনের বা 5টা ক্যান্টোজের তৈরি। কবিতাটা লেখা হয়েছে কিসে? কবিতাটা লেখা হয়েছে টারজা রিমাতে। ভীষণ ইম্পর্টেন্ট, এটা থেকে ভীষণ এমসিকিউ আসে। টারজা রিমাতে লেখা হয়েছে। টারজা রিমাটা অ্যাকচুয়ালি কিরকম? টারজা রিমা কাইন্ড অফ রাইমিং ভার্স। ভার্স মানে ছোট কবিতা, তোমরা জানো, যেটা রাইমিং হবে। এবং ইচ সেকশন, প্রতিটা সেকশনে একটা করে আবার টারসেট থাকবে, মানে ইচ সেকশন কনসিস্ট অফ টারসেট। টারসেট মানে 3 লাইন স্ট্যাঞ্জা। তার মানে আমরা বাইরে 5টা সেকশন বা ক্যান্টোস দেখতে পাচ্ছি, এবং যারা রাইমিং, এবং সেখানে আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেকশন কনসিস্ট হবে এক একটা টারসেট দিয়ে। টারসেট গুলো হচ্ছে 3 লাইন স্ট্যাঞ্জা। এবং ইচ সেকশন অর্থাৎ এক একটা সেকশনে থাকছে 4টে করে টারসেট। আমরা ইচ সেকশনে পাচ্ছি 4টে করে টারসেট। তাহলে 5টা সেকশন রইলো আমাদের ইন টোটাল। ভালো করে বুঝে নাও, 5টা সেকশন রয়েছে কবিতাটায়। আবার ইচ সেকশনে, ইচ কি দিয়ে তৈরি হচ্ছে? ইচ সেকশনে 4টে করে টারসেট থাকছে। তাহলে 4টে করে টারসেট যখন থাকছে, তার মানে একটা টারসেটে 3টে করে লাইন থাকছে, তার মানে 3 4 12 করে থাকছে। ওকে, এবার আমরা রাইমিং স্কিমটা দেখে নেবো যে কি প্যাটার্নে লেখা হয়। খুব ইজি লেখা হয়, ঠিক এই প্যাটার্নটা মেন করে তোমরা ফলো করবে। এ বি এ, 3টে করে লাইন স্ট্যাঞ্জা আমি বলেছি। পরেরটা আবার বি সি বি, পরেরটা আবার সি ডি সি, পরেরটা আবার ডি ই ডি, এবং লাস্ট আমরা পাচ্ছি রাইমিং কাপলেট। রাইমিং কাপলেট দেখো, 3টে করে 4টে স্ট্যাঞ্জা পেলাম। আমি যেটা তোমাদের এক্ষুনি বললাম, 4 টারসেট নিয়ে তৈরি, 1 2 3 4, 4টে টারসেট নিয়ে তৈরি। এবং লাস্টে পাচ্ছি রাইমিং কাপলেট ই। তাহলে পুরো রাইমিং স্কিমটা কি পেলাম? এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি, ই ই। ওকে, এবং এই টোটাল ওডটা যদি আমাদের প্রশ্ন করা হয়, টোটাল ওডটা লেখা হয়েছে কিসে? টোটাল ওডটা কিন্তু লেখা হয়েছে রাইম বা রিদম দেখতে গেলে টোটাল ওডটা লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে। আয়াম্বিক পেন্টামিটার। তাহলে অনেকগুলো ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার ইন শর্ট আমি বলে দিই একটু, যে কবিতাটায় 5টা সেকশন বা ক্যান্টোজ রয়েছে এবং সবগুলোই টারজা রিমাতে লেখা। টারজা রিমাটা কি? টারজা রিমা হচ্ছে একটা রাইমিং ভার্স।
সেটাতে কি প্যাটার্ন ফলো করা হয়? প্যাটার্ন হচ্ছে যে প্রত্যেকটা যে সেকশন থাকে সেই প্রত্যেকটা সেকশনে 4টে করে টার সেট থাকে। সেই 4টে টার সেটের রাইম স্কিম আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, ABA, BCB, CDC, DED, এবং লাস্টে শেষ হচ্ছে দুটো রাইমিং কাপলেট দিয়ে, যেটা দেখানো হচ্ছে EE করে। এই প্যাটার্নে এটা লেখা হয়, এবং টোটাল ওডটার যদি রাইম স্কিম জানতে চাওয়া হয় সেটা কিন্তু অবশ্যই আয়াম্বিক পেন্টামিটার, এতেই লেখা হয়েছে টোটাল ওডটা। ওকে, চলে যাই পরের ইনফরমেশন। কবিতায় আমরা তাহলে পেলাম যে টোটাল কটা সেকশন রয়েছে? আমাদের টোটাল সেকশন রয়েছে 5টা। কিন্তু বিষয় হচ্ছে ফার্স্ট 3 স্ট্যাঞ্জাতে, প্রথম 3টে স্ট্যাঞ্জাতে কি হয়েছে? ফার্স্ট 3 স্ট্যাঞ্জাতে আমরা পাচ্ছি, বা ফার্স্ট 3 সেকশনে আমরা পাচ্ছি, স্ট্যাঞ্জার থেকে এটাকে সেকশন বা ক্যান্টোস বলাটাই বেটার, আমরা প্রথম 3টে সেকশনে পাচ্ছি যে poet is describing the wind's effects. Poet is describing the wind's effects upon, পয়েন্ট করে দিচ্ছি আমি, upon earth, then air, then ocean. তাহলে আমরা ফার্স্ট 3টে স্ট্যাঞ্জাতে পেলাম যে প্রথম, ফার্স্ট 3টে সেকশনে পেলাম যে 3টে সেকশনে ডেসক্রাইব করা হচ্ছে উইন্ডের এফেক্টটা, এবং কিসের কিসের ওপর? প্রথম আর্থের উপর উইন্ডের এফেক্ট, তারপর এয়ারের ওপর উইন্ডের এফেক্ট, এবং তারপর ওশিয়ানের ওপর উইন্ডের এফেক্ট। এই গেল প্রথম 3টে স্ট্যাঞ্জা কবিতার। এবার তাহলে আমাদের দেখতে হবে লাস্ট 2 স্ট্যাঞ্জা, লাস্ট 2 সেকশন। লাস্ট 2 সেকশনে কি হচ্ছে? লাস্ট 2 সেকশনে আমরা পাচ্ছি যে এখানে স্পিকার, যে কবিতার স্পিকার অর্থাৎ পোয়েট, স্পিকার অর্থাৎ পোয়েট কি করছেন? তিনি directly speaking to the wind. He speaks directly to the wind, and he is asking for its power to lift him up and make it its companion in its wandering. মানে খুব সোজা কথায় বলতে গেলে প্রথম 3টে সেকশনে পোয়েট উইন্ডকে ডেসক্রাইব করছেন, তার এফেক্ট আর্থে কেমন, তার এফেক্ট এয়ারে কেমন, তার এফেক্ট ওশিয়ানে কেমন, এগুলোর একটা ইন ডিটেল ডিসকাশন পাচ্ছি আমরা প্রথম 3টে স্ট্যাঞ্জাতে। তারপরে লাস্ট দুটো স্ট্যাঞ্জায় এখানে পোয়েট বা পোয়েট স্পিকার উইন্ডের সাথে একটা ডিরেক্ট রিলেশনশিপ ক্রিয়েট করছেন। তিনি ডিরেক্টলি উইন্ডের সাথে কথা বলছেন, তিনি উইন্ডকে বলছেন তোমার সেই পাওয়ার আমার চাই, তুমি আমাকে এখান থেকে লিফট অফ করো, এবং আমাকে একটা তোমার এই ওয়ান্ডারিং এর একটা কনস্ট্যান্ট কম্পেনিয়ন বানাও। অর্থাৎ হি ওয়ান্টস টু বি লাইক দ্য ওয়েস্ট উইন্ড, যেটার ইন ডিটেলড আমি আসবো যখন লাইন বাই লাইন তোমাদের ডেসক্রাইব আমি করব। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এটা থেকে ভীষণ এমসিকিউ আসে যে দ্য পোয়েম, অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, দ্য পোয়েম ends with an optimistic note. The poem ends with an optimistic note. একটা পজিটিভ আশার আলো দিয়ে সেলি তার লেখা এখানে শেষ করছেন, এবং বেসিক্যালি সেলি এই ধরনের লেখাই লিখছেন যেখানে অপটিমিজমের ছোঁয়া কিন্তু আমরা কবিতার শেষে পেতাম। So that's all about the introductory part of Ode to the West Wind. পরের ক্লাসে আমরা স্ট্যাঞ্জা সেকশন ওয়াইজ বা ক্যান্টো ওয়াইজ লাইন বাই লাইন ইন ডিটেল ডিসকাশনে আসবো। তবে বলে রাখি তোমাদের প্রথমেই যে এবারের এই পোয়েমটা পড়ার প্যাটার্ন একটু অন্যরকম হতে চলেছে, সো স্টে টিউনড ফর দ্যাট। আমাদের অনলাইন পেইড কোর্সে ভর্তি চলছে, প্রত্যেকটা টেক্সটের ইন ডিটেল ডিসকাশন উইথ অ্যানোটেশন অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ডিটেলস অ্যানালাইসিস অফ ফিগার অফ স্পিচ উইথ দি ইম্পর্টেন্ট এমসিকিউজ ফর দি আপকামিং এক্সাম, সবটা তোমরা পাবে আমাদের এই পেইড কোর্সে। সো আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন চলছে, জাস্ট চেক ইট আউট। এবং এটা ডিটেলস জানার জন্য প্লিজ ডু ভিজিট আওয়ার অনলাইন ওয়েবসাইট হালদার একাডেমি। সবাই চেক করো, জয়েন করো আমাদের ক্লাসে। দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের সাথে ইন ডিটেল ডিসকাশন নিয়ে ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের।
ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।